এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে মিস্টার আয়াস? এখনো তো তোমার সবচেয়ে বড় ডোজ বাকি। আর একটু ওয়েট করো সোনা। এর মধ্যে হঠাৎ বর্ষার সামনে থেকে আদিব যাচ্ছে। আরে আবিদ ভাইয়া, আপনাকে তো আজ জোশ লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে বর্ষা। শুধু শুধু কি? আপনার পাঞ্জাবির কালারটা। বলে নিজেই আদিবের কলারটা ঠিক করে দিতে লাগলো। আদিব এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে বর্ষার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে হঠাৎ আনিকা আসলো। আনিকা আদিব আর বর্ষাকে এভাবে ঠিক সহ্য করতে পারছে না। নিজের অজান্তেই আনিকার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরে আনিকা। আনিকা দ্রুত চোখ মুছে। জি ভাইয়া। শাড়িতে তো তোকে বেশ লাগছে। একই বাড়িতে থাকি অথচ আগে তো খেয়াল করিনি। মুহূর্তের মধ্যেই আনিকার মুখে হাসি ফুটে উঠল। থ্যাঙ্কস ভাইয়া। এদিকে আদিপ আর বর্ষাকে একসাথে দেখে আয়েশের রাগে পুরো শরীর থেকে আগুন ঝরছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই বর্ষাকে ওর চোখ দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। ওর এখনই একটা ব্যবস্থা করা দরকার। বলেই বর্ষার হাত ধরে টান দিল। বর্ষা প্রতিবার পালিয়ে গেল। এবার হঠাৎ আনিকা এসে পড়ায় আর পালাতে পারেনি। আর কিছু বুঝে ওঠার আগেই আয়াস গিয়ে বর্ষার হাত চেপে ধরে। বর্ষার তো প্রাণ যায় যায় পালা। আমি শিওর এই লোকটা এখন আমার উপর প্রচন্ড রেগে আছে। আমাকে নিয়ে এখন কাঁচায় টুক করে গিলে ফেলবে। ভাজাভাজির কোনো চান্সই নেই। কি করব আমি এখন? এই লোকটার কাছ থেকে আমি এখন বাঁচবো কিভাবে? আয়েশ রাগে গটগট করতে করতে বর্ষাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে ভাইয়া, বর্ষাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আয়েশ কোনো কথা না বলে এক মনে হাঁটছে। বর্ষা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। ও একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে এত বড় একটা দামড়া ছেলের সাথে পেরে উঠবে। বর্ষাকে টেনে এনে আয়েশের গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। যা ভাবছিলাম তাই। উনি আমাকে মেরে ফেলবে। বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলে দিয়ে আসবে, যাতে বাড়ির কেউ টের না পায়। কি শয়তানি চিন্তা ভাবনা! না না, যে করেই হোক নিজেকে বাঁচাতেই হবে। ভয় পেলে চলবে না। হেল্প, হেল্প, কেউ আমাকে বাঁচান। এই ছেলেটা আমাকে মেরে ফেলবে। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান। হেল্প, হেল্প। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে সত্যি সত্যি গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলবো। তারপর সবাইকে বলবো অ্যাক্সিডেন্ট। আয়েশের ধমক শুনে বর্ষা ভয়ে চুপসে গেল। এই ছেলেকে এখন বিশ্বাস নেই। যে পরিমাণ রেগে আছে, এখন যা খুশি করতে পারে। আমি নিজেই তো ওনাকে রাগিয়ে দিয়েছি। বুঝতে পারিনি যে এমনভাবে ফেঁসে যাব। সব হয়েছে ওই আনিকার জন্য। ওর একদম ওই সময় আসা লাগে। ওর জন্য আমার এই রাক্ষসটার হাত থেকে পালানোর সুযোগ পাইনি। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই দুই ভাই বোন, আয়াস আর আনিকা। আয়াস হঠাৎ গাড়ি থামালো। বর্ষা তাকিয়ে দেখে কাজী অফিস। এ কি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? গাড়ি থেকে নামো। না, আমি নামবো না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? তোমার এই কি কেনর উত্তর দেওয়ার সময় আমার হাতে নেই। বলে বর্ষাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে কি করছেন? নামান আমাকে। আয়েশ কোনো কথা না বলে সোজা বর্ষাকে কাজী সাহেবের সামনে বসিয়ে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কার বিয়ে? কাজী সাহেব বর্ষার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব, আপনি আপনার কাজ করেন। বলুন না কবুল। না, আমি কবুল বলবো না। আমি এই বিয়ে করব না। কিসের বিয়ে? আমার এইভাবে এখানে আনার মানে কি? আমি এই বিয়ে করব না। উনি কি এই বিয়েতে রাজি নয়? শিওর তুমি কবুল বলবে না? বলে নিজের পকেট থেকে একটা ছুরি বের করলো, কাজী সাহেবের সামনে থাকা টেবিলের নিচের দিকে রাখলো যাতে কেউ দেখতে না পায়। ছুরিটা দেখেই বর্ষা খুব ভয় পেয়ে গেল। বর্ষা ভয়ে ভয়ে একটা ঢোক গেল। এই ছেলেটা কি করতে চাইছেটা কি? আয়াস বর্ষার কানের কাছে মুখ নিয়ে। তুমি যদি এখন কবুল না বলো তাহলে এখনই তোমাকে এই ছুরিটা দিয়ে জবাই করব। না, আমি কবুল বলবো না। ওকে বেবি, ঠিক আছে। আমি আবার তোমাকে বেশি কষ্ট দিয়ে মারতে পারবো না। প্রথমে তুমি যে মুখ দিয়ে কবুল বলনি, সেই মুখটা জাপানের কুচিসাকি ওনার মতো করে কেটে দেব। তারপর তোমার মুখটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়বে। তারপর
যে ঠোঁট দুটো নাচিয়ে নাচিয়ে তুমি আমার সামনে অন্য ছেলেদের সাথে কথা বলছিলে, সেই ঠোঁট দুটো কেটে নেব। তারপর তোমার গলাটা কেটে দেব। তোমার গলা থেকে ছিঁড়ছিঁড় করে রক্ত বের হবে। তারপর তুমি যে জিভ দিয়ে আমার সামনে অন্য ছেলেদের সাথে কথা বলছিলে, সেই জিভটা কেটে 1,00,000 টুকরো করব। তাকে বলে কিমা করব। জাস্ট এইটুকু বলতেই আয়েশ ছুরিটা আস্তে আস্তে বর্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কবুল, কবুল, কবুল। আয়েশের কথা শুনে বর্ষার শরীরে লোম সব দাঁড়িয়ে গেছে, তাই ভয়ে বর্ষা কবুল বলে দিয়েছে। আয়েশ আর বর্ষার বিয়ের সম্পূর্ণ হলো। গাড়িতে বাইরের দিকে মুখ করে আছে বর্ষা, একটা কথা বলছে না আয়েশের সাথে। একটু আগেও সব ঠিক ছিল, মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। বর্ষার খুব খারাপ লাগছে। আমি চেয়েছিলাম আয়াসকে বিয়ে করতে, কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো চেয়েছিলাম বাড়ির সবার দোয়া ভালোবাসা নিয়ে বিয়ে করব। আমি বাবা মায়ের বড় মেয়ে, আমার বিয়ে নিয়ে তাদের কত স্বপ্ন। মা তার জামাইকে এই করবে সেই করবে, তার কত স্বপ্ন। তারা যদি জানতে পারে খুব কষ্ট পাবে। ছোট বোনটা তো সারা দিন আপনি তোর বিয়েতে আমি নাচবো, এই করব সেই করব। আর মামা মামি তারা তো আমাকে নিজেদের মেয়ের মতোই ভাবে। আর সেখানে আমি কি না, সবাইকে আমি কি জবাব দেব, কি উত্তর দেব আমি সবাইকে? তুমি এত চিন্তা করো না টুনটুনি পাখি। আমি আমাদের বিয়ের কথা কাউকে বলবো না। আমি তোমাকে পারিবারিক অনুমতি নিয়ে ধুমধাম করে আবার বিয়ে করব। আমি জানি তুমি আমাদের সেই ছোটবেলার বিয়ে মানো না, কিন্তু আমি তো মানি। সেই ছোটবেলা থেকে আমার সকল মান অভিমান, অনুভূতি, স্বপ্ন সব তোমাকে ঘিরে। কত বছর পর আমি তোমাকে আবার পেয়েছি। আমি পারবো না তোমাকে আবার হারাতে, কিন্তু তোমাকে হারানোর ভয় যে আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল, তাই এই বিয়েটা করে রাখলাম। তুই মানো আর না মানো, এখন তুমি আমার লিগ্যাল ওয়াইফ। তুই চাইলেও এখন আর আমার থেকে দূরে যেতে পারবে না। তোমাকে হারানোর ভয়ে আমি আজ একটা স্বার্থপরের মতো কাজ করেছি, আমি জানি। কিন্তু প্লিজ টুনটুনি পাখি, আমাকে মাফ করে দিও প্লিজ। আয়েশ বর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কোথাও একটা চলে গেল। অনেক রাত অব্দি আয়েশকে আর কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু যতই রাগ অভিমান থাকুক না কেন, বর্ষার এই বেহাল চোখ দুটো যে শুধু আয়েশকেই খুঁজছে। এখন আর বাড়ি থাকবে কেন? বিয়েটা তো করে নিয়েছে, নিজের নামের স্ট্যাম্পটা আমার নামের উপরে দিয়ে দিয়েছে। এখন আমি ওনার সম্পত্তি কিনা, এখন আর আমাকে চিনবে না। আর এই কয়দিন আমাকে পটানোর জন্য কত ঢং, সব ছেলেরাই এক। মাঝরাত বর্ষার রুমে ওরা 4-5 জন ঘুমিয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষ কিনা। বর্ষার কিছুতেই ঘুম আসে না। ও বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আর ভাবছে আজ কি থেকে কি হয়ে গেল। এর মধ্যে বর্ষা অনুভব করলো কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তাকিয়ে দেখে আয়াস। বর্ষা হকচকিয়ে ওঠে। আপনি এখানে? আরে আসতে বলো, ওরা উঠে যাবে তো। আপনি এখানে এসেছেন কেন? তোমাকে নিতে। মানে? ভুলে গেলে আজ আমাদের বাসর রাত। বাসর রাতে আর কোন ছেলে বাসর রাতে পৌঁছারা থাকে বলো তো? আমি আপনার সাথে কোথাও যাব না। ভালোই ভালোই চলো বলছি, না হয় আমি কিন্তু বাড়ির সবাইকে আমাদের বিয়ের কথা জানিয়ে দেব। তখন কি হবে বুঝতেই পারছো। কোথায় যেতে হবে চলুন, বলে উঠে হাঁটা ধরলো। এই তো বাছা, লাইনে আসো বলে বর্ষাকে কোলে তুলে নিল। আরে কি করছেন, নামান আমাকে। এই বাসরাতে আমার বউ তার স্বামী থাকতে হেঁটে হেঁটে যাবে। আমি আমার ছোট্ট কিউট মিষ্টি বউটাকে এত কষ্ট দিতে পারি বলো? ঢং যত। সেই তো আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কোথায় হাওয়া হয়ে গেলেন, আর কোনো খোঁজ নেই আপনার। বর্ষার কথা শুনে কোনো উত্তর না দিয়ে আয়েশ বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। আয়েশ বর্ষাকে কোলে নিয়ে ছাদের চিলে কোঠার রুমটিতে নামালো। বর্ষা সামনের দিকে তাকিয়ে অবাক। পুরো রুমটা জ্বলন্ত মোমবাতি দিয়ে সাজানো আর লেখা আই লাভ ইউ টুনটুনি। তারপর বর্ষার হাতে একটা প্যাকেট দিল। এটা কি? খুলে দেখো। বর্ষা প্যাকেটটা খুলে দেখে তো অবাক। এটা তো সেই শাড়িটা যেটা তুমি শপিং মলে হা করে দেখছিলে। আমি দেখেই বুঝেছিলাম শাড়িটা তোমার
অনেক পছন্দ হয়েছে। তখনই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু অপেক্ষায় ছিলাম যে সঠিক সময় তোমাকে শাড়িটা দেব। আর আজ রাতের থেকে সঠিক সময় তো আর হতে পারে না। কিন্তু এই যে সব আপনি কখন করলেন? ওই যে যখন তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছিলাম, তখন আমার রুমে তো 3-4 জন ঘুমাবে, সেখানে তো তোমাকে নিতে পারবো না। আর আজ আমার বাসর রাত, কোনো মতেই আমার বাসর রাতে বউ ছাড়া থাকা যাবে না। কি করব ভাবতে ভাবতেই চিলেকোঠার ঘরটির কথা মনে পড়লো। হয়তো খুব সুন্দর কিছু করতে পারিনি, কিন্তু এইটুকু সময়ে যতটুকু পেরেছি করেছি। তা ময়লা ছিল এই ঘরটায়, সেইগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় চলে গেছে। না হয় আর একটু কিছু করতে পারতাম। আয়েশের কথা শুনে বর্ষার চোখ দুটো ছলছল করে উঠল। মানুষটা আমাকে এত ভালোবাসে? আমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। কিসের উত্তর? এই যে লেখাটার, এটার তো একটা উত্তর আছে, তাই না? জানি না। আচ্ছা মানলাম জানো না, কিন্তু এখন কি আমরা আমাদের বাসরাতটা শুরু করতে পারি? মানে? মানে বোঝাচ্ছি তোমাকে। বলে বর্ষার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। বর্ষার চুলগুলো ওর কানে গুজে দিয়ে। এখন আমি আমার বউকে আদর করব। কিসের বউ? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। এই বিয়ে আমি মানি না। তুমি মানো আর নাই মানো, এখন তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আর এখন আমার বউয়ের সাথে যে কোনো কিছু করার অধিকার আমার আছে। তুমি বুঝতেই পারছো আমি ঠিক কি বোঝাতে চাচ্ছি। উফ বউ, আমি আর পারছি না। আমি এই শীতে এই রাতে গোসল করতে পারবো না। ছি। বর্ষার কথা শুনে আয়াস খিলখিল করে হেসে উঠল। সিসি বউ, তুমি এত নোংরা কথা চিন্তা করো? তোমার মাথায় এইসব কথা ঘুরছিল বউ? তুমি কি ভেবেছিলে যে আমি তোমার সাথে এখন কি করব যাতে তোমার গোসল করা লাগবে? উফ সরি বউ, ওসব করার পর তো গোসল করা ফরজ হয়ে যায়। কিন্তু আমি ভাবিনি যে ওসব কিছু করব আজকে। কিন্তু তোমার চিন্তা ভাবনা তো আমার থেকেও ফাস্ট বউ। আয়াসের কথায় এবার বর্ষার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ছি। আমি মুখ ফসকে এটা কি বলে ফেললাম? লজ্জায় বর্ষার মুখ লাল হয়ে গেছে। তা বউ, তুমি যখন চাচ্ছ তখন আর দেরি করে লাভ কি? শুভ কাজে দেরি করতে নেই। চলো তোমার গোসল করার ব্যবস্থাটা করেই দেই। বলে বর্ষার দিকে এক পা করে আগাতে শুরু করলো। আর বর্ষা এক পা করে পিছিয়ে যেতে থাকলো। এই আমার দিকে আগাবেন না বলে দিচ্ছি। দূরে যান, দূরে যান। কেন বউ, এখন লজ্জা পাচ্ছ কেন? কাছে এসো। ইস বউ, তোমাকে লজ্জা পেলে যে কি কিউট লাগে, একদম নেশা ধরে যায়। নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। বর্ষা পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আর যাওয়ার জায়গা নেই। এখন আর কোথায় পালাবে বউ? এখন তো আমার কাছে আসতেই হবে। টুনটুনি পাখিটা আমার। হঠাৎ বর্ষা আয়েশের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসলো। আমিও আর পারছি না বেবি, কাছে এসো। বর্ষার হঠাৎ এমন কাণ্ডে আয়েশ হতভম্ব। বর্ষার কথা শুনে আয়েশের চোখগুলো গোল গোল হয়ে গেছে। আমি ভুল শুনলাম না তো? কি বলছে এইসব এই মেয়েটা? এবার আয়েশ এক পা করে পিছিয়ে যাচ্ছে, আর বর্ষা এক পা করে আয়েশের দিকে এগিয়ে যাচ্ছে। আয়েশ বর্ষাকে ওর দিকে এভাবে যেতে দেখে খুব ঘাবড়ে গেছে। আয়েশের কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। কি হলো বেবি? ভয় পাচ্ছ কেন? আমি না তোমার বউ? আমাকে আদর করবে না শোনা? এখন দূরে যাচ্ছ কেন বেবি? কাম অন বেবি। হঠাৎ আয়েশকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল বর্ষা। তারপর আয়েশের গায়ের উপর উঠে বসলো। আলতোভাবে আয়েশের কপালের উপর থেকে আঙুল নামিয়ে আয়েশের বুকের কাছে আনলো। তারপর আয়েশের শার্টের বোতাম খুলতে শুরু করলো। আয়েশ একটা শুকনো ঢোক গিলে। কি করছো? নিজের স্বামীকে আদর করছি, দেখছো না? তোমার আর আমার ফরজ গোসল করার ব্যবস্থা করছি বেবি। ডিস্টার্ব করো না, আমাকে আদর করতে দাও। আয়েশ কল্পনায়ও কখনো বর্ষাকে এভাবে কল্পনা করেনি। হঠাৎ বর্ষার এমন রূপ ওর ঠিক হজম হচ্ছে না। ওর কোথায় যেন একটা খটকা লাগছে। একটু আগেই তো মেয়েটা খুব ভয় পাচ্ছিল। হঠাৎ কি হলো মেয়েটার? তবুও কিছু বলল না, কারণ বর্ষা আজ নিজে থেকে ওর কাছে আসতে চাইছে। ও চায় বর্ষার ভালোবাসার পরশে আজ পাগল হয়ে যেতে। কত বছরের অপেক্ষা আজ পূর্ণতা পাবে। বর্ষা আয়েশের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর আয়েশের বুকে নিজের মুখ ডুবিয়ে দিল। আহ!
বলে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল, কারণ বর্ষা ওর বুকে সজোরে কামড় বসিয়ে দিয়েছে। আয়েশের বুকে বর্ষার দাঁতগুলো একদম বসে গেছে, মনে হচ্ছে এখনই রক্ত বের হবে। কি ভেবেছিলেন আমি আপনাকে আদর করব? ইস, শখ কত সেগুড়ে বালি। ফের আমার কাছাকাছি আসার আগে আমার এই কামড়ের কথা মনে করবেন। বলে হনহন করে বেরিয়ে চলে গেল। আয়েশ বর্ষার কামড়ের দাগের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। থাক না, তোমার এই কামড়টাই আমার আর তোমার জীবনের প্রথম রাতের চিহ্ন হিসেবে। তোমার এই দাঁতের দাগগুলো আমার বুকে ব্যথার চেয়ে আনন্দটাই বেশি দিয়েছে টুনটুনি। আজ আফরিনের বিয়ে। বর্ষা কাল আয়েশের দেওয়া শাড়িটা পরেছে। যদিও আফরিনের বিয়ের দিন বর্ষা লেহেঙ্গা পরবে বলে লেহেঙ্গা কিনেছিল, কিন্তু আজ ওর আয়েশের দেওয়া শাড়িটাই বেশি পরতে ইচ্ছে করেছে। বর্ষা শাড়িটা পরে হালকা মেকআপ করে বিয়ে বাড়িতে ঘুরছে, আর কাল রাতের ঘটনাগুলো একের পর এক ভাবছে। কি থেকে কি হয়ে গেল, বাবা মাকে ও কি জবাব দেবে, এইসব। ওর নিজের চিন্তা এতই মত্ত ছিল যে চারদিকে ওর কোনো খেয়াল নেই। হঠাৎ অসাবধানতা বশত ওর শাড়িটা একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ওদিকে ওর কোনো খেয়াল নেই, কিন্তু কতগুলো ছেলে ওর পেটের দিকে বাজে নজরে তাকিয়েছিল। আর এটা দেখে আয়েশের মাথায় রক্ত উঠে গেছে। ওর রাগ বা ওর নিজে কোনোটাই ওর নিয়ন্ত্রণে নেই। ও এখন কি করছে কিছুই ওর মাথায় নেই। হঠাৎ আয়েশ এসে বর্ষার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আয়েশ কিছু না বলে বর্ষাকে রুমে এনে দেয়ালের সাথে চেপে ধরল। পরপুরুষকে নিজের শরীর না দেখালে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? কি বলছেন এসব? এখন কিছু বুঝতে পারছো না? একটু আগে তো ঠিকই অন্য ছেলেদের পেট দেখিয়ে আকৃষ্ট করেছিলে। বর্ষা ওর পেটের দিকে তাকিয়ে দেখে শাড়ির কিছুটা অংশ সরে গিয়েছে। দেখুন, আপনি ভুল করছেন। হুম, এখন তো আমি ভুল করবই। আসলে তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করাই ভুল। আমাকে রেখে এখন পরকিয়া করতে চাইছিলিস, তাই অন্য ছেলেদের নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিলি। কথাটা সোজা গিয়ে বর্ষার কলিজায় আঘাত করেছে। না চাইতেও ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ওর সবচেয়ে কাছের মানুষটা কিছু না জেনে শুধুমাত্র রাগের বশে ওকে এত বড় একটা কথা বলতে পারলো। মুহূর্তের মধ্যে সব রাগ অভিমান এসে ভিড় করলো বর্ষার মধ্যে। বর্ষা রেগে গিয়ে দেখিয়েছি আমার পেট। দরকার পড়লে শাড়ি খুলে হাঁটবো, আপনার কি? তুই ভুলে যাচ্ছিস তুই আমার বিয়ে করা বউ। আপনিও ভুলে যাচ্ছেন, আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন, আর এই বিয়ে আমি মানি না। কি বললি তুই? তোর এত বড় সাহস! দাঁড়া, তুই একটু আগে ছেলেদের পেট দেখিয়ে বেরিয়েছিস তাই না? ওয়েট। বলেই বর্ষার পেট থেকে শাড়ি সরিয়ে বর্ষার পেটে নিজের নখ দিয়ে আঁচড় কেটে দিল। আয়েশের নখের আঁচড়ের সাথে সাথে বর্ষার পেটের চামড়া ছিলে রক্ত বের হতে শুরু করলো। আমার খুব লাগছে, ছাড়ুন। কিন্তু সেই দিকে আয়েশের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়েশ রাগের বসে ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও এখন কি করছে বা বলছে কোনো কিছুর উপরই ওর কোনো কন্ট্রোল নেই। বর্ষা আয়েশকে ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। বর্ষার ধাক্কায় আয়েশের হুঁশ ফিরল। ও এখন ভালোভাবে বুঝতে পারছে ও রাগের বশে এতক্ষণ ঠিক কি করেছে। হুঁশ ফিরতেই হাতে একটা মলম নিয়ে বর্ষাকে সারা বাড়ি খুঁজছে আয়াস, কিন্তু কোথাও বর্ষা নেই। আমি এটা কি করলাম? কেন করলাম? আমার খুব ভয় করছে। আমার উপর রাগ করে আমার টুনটুনি পাখিটা আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না, আমার কলিজাটাকে আমাকে ছেড়ে যেতেই দেব না, কখনো না। ওকে ছাড়া তো আমার একদম চলবে না। কিন্তু রাগের বশে আমি এত বড় একটা ভুল করলাম কি করে? বর্ষা ছাদের এক কোণে বসে অঝরে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে আজর। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তাও পারছে না। ওর ভালোবাসার মানুষটা কিভাবে পারলো আজ ওকে এত বড় একটা কথা বললো? শেষ পর্যন্ত কিনা ওর চরিত্র নিয়ে কথা বললো। এই ভালোবাসে আয়েশ ওকে। এদিকে আয়েশ বর্ষাকে খুঁজতে খুঁজতে আয়েশের অবস্থা পাগল পাগল। বর্ষা, এখানে কি করছিস? কিছু না তো। চল নিচে চল, সবাই নিচে। বিয়ে বাড়ি আর তুই কেনা এখানে একা একা বসে আছিস? তুই যা, আমি যাব না, আমার ভালো লাগছে না। তা বললে হবে? আজ আফরিন আপুর বিয়ে, চল চল। বলে বর্ষাকে জোর করে নিয়ে নিচে নিয়ে গেল। এতক্ষণ পর বর্ষাকে দেখে আয়েশ যেন প্রাণ ফিরে পেল।
বর্ষাকে দেখে আয়েশ ওর সাথে কথা বলতে গেলেই বর্ষা পাশ কাটিয়ে চলে যায়। এই টুনটুনি প্লিজ আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। বর্ষা কোনো উত্তর না দিয়ে চলে গেলে আর আয়েশ বর্ষার পিছু পিছু ছুটতে থাকলো। কিন্তু এর মধ্যে আফরিনের বিয়ে শেষ। এখন আফরিনের বিদায়। আর আয়েশ আফরিনের একমাত্র ভাই, তাই ওর অনেক কাজ। তাই আফরিনের বিদায়ীতে আয়েশ ব্যস্ত হয়ে আর বর্ষার কাছে যেতে পারল না। আফরিনের বিদায়ের পরই অনেক আত্মীয়রা অনেকে চলে গেছে। তাই আজ রুমে শুধু আনিকা আর বর্ষাই ঘুমিয়েছে। মাঝরাত, বর্ষার ঘুম আসে না। ওর খুব কষ্ট হচ্ছে। বিছানায় একপাশে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে, আর পাশেই আনিকা ঘুমোচ্ছে। এরই মধ্যে আয়েশ দরজা খুলে রুমে প্রবেশ করলো। আয়েশকে দেখেই বর্ষা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আই এম সরি টুনটুনি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দাও প্লিজ। বর্ষা কোনো কথা বলছে না। সরি প্লিজ, তখন আমার মাথা খুব গরম হয়ে গেছিল, আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। বর্ষা এবার চুপ। আমার সাথে কথা বলবে না, প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। বর্ষা কথা বলছে না। ওর চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছে। প্লিজ কেঁদো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমি ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু চুপ করে থেকো না, তোমার এই চুপ করে থাকা আমাকে বেশি কষ্ট দেয়, স্পিক আপ ড্যাম ইট। আয়েশের চিৎকার শুনে আনিকা ধরফড়িয়ে উঠে বসলো। এই দেখো টুনটুনি, আমি কান ধরছি, আমি আর এমন কখনো করব না, তবুও আমার সাথে কথা বলো, 1 2 3। আনিকা ঘুম থেকে উঠে আয়েশের অবস্থা দেখে হা হয়ে গেছে। যে ছেলে কখনো মাথা নত করেনি, আনিকা সহ বাড়ির ছোটরা যার সামনে কান ধরে উঠবোস করত, সে কিনা আজ বর্ষার সামনে কান ধরে উঠবোস করছে। আনিকা চোখ ডলে। আমি কি ভুল দেখছি নাকি ভাইয়া? তুই উঠেছিস? দেখ না বর্ষা আমার সাথে কথা বলছে না। তো তুমি সেই ছেলে বর্ষা, যার কথা বলেছিল যে বর্ষা ওকে পছন্দ করে? এখন কি ওইসব কথার সময় নাকি? আমি সেই ছেলে। তাহলে এখন বুঝতে পারছি যে ভাইয়া কেন ওই দিন আমার উপর রাগ করেছিল। এর জন্যই আমাকে সেদিন ঘরের শত্রু বিভীষণ বলেছিল। আয়েশ বর্ষাকে হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিল। ঢং বন্ধ করুন, আমার চরিত্র তো খারাপ, তাহলে কেন এসেছেন আমার কাছে? আমাকে বিশ্বাস করে ভুল করেছেন, আর বিশ্বাস করতে হবে না আমাকে। কালই আমি এই বাড়ি থেকে চলে যাব, আর আমাদের বিয়ে হয়েছে কেউ তো আর জানে না। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়েন, আমি সই করে দেব। ডিভোর্স? তোমাকে আমি কোনোদিন ডিভোর্স দেব না, মরে গেলেও না। তুমি আমার, শুধু আমার, তোমাকে আমি আমাকে ছেড়ে কোথাও যেতেই দেব না। বলে আয়েশকে আর কিছু বলতে না দিয়ে আয়েশের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। বলে দরজার সামনে বসে পড়ল, যাতে বর্ষার রুম থেকে বের হলেই আয়েশ ওকে দেখতে পায়, আর বর্ষা ওকে ছেড়ে না যেতে পারে। বর্ষা ভাইয়া অনেক কষ্ট পাচ্ছে, তুই এমন করিস না ভাইয়ার সাথে। তোর ভাইকে আমি এত সহজে মাফ করব না। তোর ভাই কি করেছে জানিস? কি এমন করেছে ভাইয়া? তোর ভাই আমাকে চরিত্রহীনা বলেছে, বলেছে আমার মতো মেয়েদের বিশ্বাস করে ভুল করেনি। তারপর আমার সাথে কি করেছে দেখ। বলে বর্ষা নিজের পেটের উপর থেকে কাপড়টা একটু সরিয়ে আয়েশের নখের আঁচড়গুলো আনিকাকে দেখালো। কি ভাইয়া এসব করেছে? তাহলে ঠিকই আছে, ভাইয়াকে এত সহজে মাফ করবি না, একদম না। সকালে ঘুম থেকে উঠেই বর্ষা ব্যাগ গুছিয়ে বের হলো। ও আজ চলে যাবে। বর্ষা সিঁড়ি থেকে ব্যাগ নিয়ে নামছে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মানছি তো আমি ভুল করেছি, তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তবুও আমাকে ছেড়ে যেও না। কিরে বর্ষা, সকাল সকাল ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি, আফরিনাপুর বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে শেষ, চলে যাচ্ছি। হঠাৎ আয়েশ বর্ষাকে সবার সামনে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে এত বড় শাস্তি দিও না, এত বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আমি এবার তোমাকে পেয়েও হারাতে পারবো না। বলছে আর বাচ্চাদের মতো কান্না করছে। বাড়ির সবাই হতবাক হয়ে আয়েশের কাণ্ড দেখছে। যে ছেলেকে কোনোদিন কাঁদতে দেখেনি, আজ সে ছেলে বর্ষার জন্য কাঁদছে। যে ছেলের রাগের জন্য বাড়ির সবাই ওকে ভয় পায়, সে ছেলে আজ বর্ষার রাগ ভাঙাতে ব্যস্ত। মা, ও মা, দেখো না, আমার টুনটুনি পাখিটা আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছে।
ও ফুপি, দেখো না, তোর মেয়ে কাল থেকে আমার সাথে কথা বলছে না। ওকে বলো না আমার সাথে একটু কথা বলতে। বলো না, এত রাগ করে না বউ, একটু কথা বলো না আমার সাথে। আমাকে গালাগালি করো, মারো, বকো, যা খুশি করো, তবুও একটু কথা বলো। তোমার এই চুপ থাকাটা আমার ভিতরে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে।